একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, কয়েকটি শব্দ আর সেই পোস্ট ঘিরেই গ্রেপ্তার তৃণমূল নেতা সানাউল্লাহ খান। পূর্ব মেদিনীপুরে তমলুক থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযোগ, হিন্দু ধর্মের দেবাদিদেব মহাদেব, শিব এবং শিবলিঙ্গকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। কিন্তু এই ঘটনা শুধু একজন নেতার গ্রেপ্তারির খবরেই শেষ হচ্ছে না, কারণ যে পোস্টকে কেন্দ্র করে এত বিতর্ক তার পিছনে রয়েছে আরও বড় রাজনৈতিক প্রশ্ন। ধর্মীয় প্রতীককে নিয়ে রাজনৈতিক আক্রমণ কতটা গ্রহণযোগ্য? সমাজ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার সীমা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, একই ধরনের বিতর্ক বারবার কেন রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের ঘুরে ফিরে আসছে বারবার? আজকের পুরো গল্পের কেন্দ্রে সানাউল্লাহ খান। তবে শেষ পর্যন্ত আপনাদের নিয়ে যাব সায়নী ঘোষকে ঘিরে বহু বছর আগে সেই বহু চর্চিত বিতর্কেও। কারণ এই দুই ঘটনার মধ্যে সময়ের ব্যবধান অনেক, প্রেক্ষাপট আলাদা, কিন্তু রাজনৈতিক বিতর্কের জায়গাটা কোথাও যেন একই। ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুরে তমলুক থানার উত্তর সোনামুই এলাকায়। ধৃত সানাউল্লাহ খান তৃণমূলের সঙ্গে যুক্ত নেতা বলে অভিযোগের সূত্রে এটি সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল, কিন্তু অভিযোগকারীদের দাবি একটি নির্দিষ্ট পোস্ট সব সীমা ছাড়িয়ে যায়। সেই পোস্টে সানাউল্লাহ খান কালনায় তৈরি হতে চলা 131 ফুটের শিবলিঙ্গকে কেন্দ্র করে কুরুচিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি পোস্টে এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছিল যা সাধারণত অশালীন এবং যৌন অর্থে ব্যবহৃত হয় বলে অভিযোগ। পাশাপাশি লিঙ্গ রাজনীতি নিয়েও মন্তব্য করা হয়। সানাউল্লাহ খান লেখেন, দেখছেন এই সানাউল্লাহ খান কি লিখছেন, সেটা কি লেখা রয়েছে দেখুন। কি আর কমু, শিবের লিঙ্গের সাইজ দেখে চমকে হতাশ কার্তিক। তারপরে লেখা রয়েছে পানু। তারপর নিচে লেখা রয়েছে লিঙ্গ রাজনীতির আজকের পর্ব, কালনার জালনা খুলে গেল গাইজ। এই হচ্ছে সানাউল্লাহ খানের পোস্ট। আর এই পোস্টকে কেন্দ্র করেই রীতিমতো চর্চা শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে। দেবাদিদেব মহাদেবের সম্পর্কে কুকথা এবং তার শিবলিঙ্গ, মানে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ একটি পোস্ট, এই পোস্টকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এখানেই প্রথম প্রশ্নটা সামনে আসে, কি নিয়ে এই পোস্ট? কালনায় একটি বিশাল শিবলিঙ্গ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কালনা এমনিতেই মন্দিরের শহর হিসেবে পরিচিত। সেই শহরে আরও একটি বড় ধর্মীয় স্থাপত্য তৈরির পরিকল্পনা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। কালনার একরোপিয়ারের রাইস মিলের মাঠে 131 ফুট উচ্চতার শিবলিঙ্গ তৈরির ঘোষণা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত পাল। তার দাবি, পরিকল্পনাটি আগে করা হলেও আগের সরকারের সময় তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এবার নতুন সরকারের আমলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী। শুধু শিবলিঙ্গ নয়, ওই এলাকায় একটি বস্ত্রশিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আর এই জমি পরিদর্শনকে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। ওই জায়গায় গিয়েছিলেন কার্তিক মহারাজ, সঙ্গে ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার এবং জমির মালিক সুব্রত পাল। কোথায় শিবলিঙ্গ থাকবে, কোন দিকে তার মুখ থাকবে, কিভাবে গোটা জায়গাটি পরিকল্পনা করা হবে, এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা যায়। অর্থাৎ একদিকে ধর্মীয় স্থাপত্য তৈরির উদ্যোগ, অন্যদিকে রাজনৈতিক নেতাদের উপস্থিতি, তার উপর সোশ্যাল মিডিয়ায় সেই উদ্যোগকে ঘিরে কটাক্ষ, সব মিলিয়ে ঘটনাটি খুব দ্রুত রাজনৈতিক রং পেতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, সানাউল্লাহ খান ঠিক এই কথা লিখতে গেলেন কেন? তিনি শিবলিঙ্গের আকারকে কেন্দ্র করে আপত্তিকর এবং অশালীন ভাষায় মন্তব্য করতে গেলেন কেন? তার পোস্টে কার্তিককে নিয়েও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। সানাউল্লাহ খান লেখেন, কি আর কমু, শিবলিঙ্গের সাইজ দেখে চমকে হতাশ কার্তিক। খারাপ নীল ছবির একটি চলিত শব্দ ব্যবহার উনি করেছেন এবং লিখেছেন, মানে রাজনীতি, লিঙ্গ রাজনীতির কথা তিনি বলতে চেয়েছেন। আর এখানেই বিতর্কের মূল জায়গা, কারণ রাজনৈতিক সমালোচনা ধর্মীয় প্রতীককে অপমান করার অভিযোগ দুটি এক জিনিস নয়। একজন রাজনৈতিক নেতা কোনো প্রকল্পের বিরোধিতা করতেই পারেন, কোনো মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, কোনো সরকারের নীতি নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু সেই সমালোচনার ভাষা যদি কোনো ধর্মের উপাস্য বা ধর্মীয় প্রতীককে নিয়ে কুরুচিকর হয়ে যায়, তখনই শুরু হয় আইনি এবং রাজনৈতিক প্রশ্ন। আর এখানেই সানাউল্লাহ খানের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে।
বিজেপি তমলুক নগর মণ্ডল 5-এর লিগাল ইনচার্জ গৌতম সিংহ বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এরপর ওই রাতেই সানাউল্লাহ খানকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পরদিন শুক্রবার তাকে তমলুক আদালতে হাজির করা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এখন পুলিশের সামনে মূল কাজ হলো সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টগুলির সত্যতা যাচাই। পোস্টটি তার অ্যাকাউন্ট থেকেই করা হয়েছিল কিনা খতিয়ে দেখা এবং অভিযোগের আইনি ভিত্তি পরীক্ষা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কোনো রাজনৈতিক নেতার পোস্ট নিয়ে অভিযোগ উঠলে সেটিকে হালকা করে দেখারও সুযোগ নেই, কারণ আজকের দিনে একটি পোস্ট কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একটি রাজনৈতিক বক্তব্য আর শুধু একটি সভার মঞ্চে সীমাবদ্ধ থাকে না, তা মুহূর্তে ছড়িয়ে পড়ে, কাটাছেঁড়া হয়, নতুন করে প্রচারিত হয় এবং শেষ পর্যন্ত রাজনৈতিক সংঘাতের কারণও হয়ে উঠতে পারে। এখন আসুন আরও বড় প্রশ্নে যাওয়া যাক। ধর্মীয় প্রতীককে নিয়ে রাজনীতি কি নতুন? একেবারেই নয়। ভারতীয় রাজনীতিতে ধর্ম, প্রতীক, মন্দির, দেবদেবী সবকিছুই বহু বছর ধরে রাজনৈতিক বিতর্কের অংশ। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর সেই বিতর্কের গতি কয়েক গুণ বেড়ে গেছে। আগে কোনো নেতা কোনো বক্তব্য দিলে তার ভিডিও হয়তো একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকতো। এখন একটি পোস্ট রাতারাতি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে, আর সেই পোস্টকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ, মামলা, গ্রেপ্তার সবই হতে পারে। সানাউল্লাহ খানের ঘটনাতেও তাই। শুধু পোস্টটি কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, আরও তার থেকেও গুরুত্বপূর্ণ হলো একজন রাজনৈতিক কর্মী সোশ্যাল মিডিয়ায় কতটা দায়িত্বশীল ভাষা ব্যবহার করবেন। রাজনৈতিক মতাদর্শের সঙ্গে ধর্মীয় বিশ্বাসকে মিশিয়ে ফেললে সংঘাত তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কারণ রাজনীতিতে মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু ধর্মীয় বিশ্বাস নিয়ে কুরুচিকর মন্তব্য করলে তার প্রতি অনেক বেশি তীব্র প্রতিক্রিয়া হতে পারে। আর এখানেই আসছে তৃণমূলকে ঘিরে রাজনৈতিক আক্রমণের জায়গাটা। বিরোধীদের দাবি, তৃণমূলের কিছু নেতাকর্মী বিরুদ্ধে অতীতেও হিন্দু ধর্ম এবং দেবাদিদেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য বা পোস্টের অভিযোগ উঠেছে। তৃণমূল অবশ্য এমন অভিযোগের সঙ্গে দলের সামগ্রিক অবস্থানকে এক করে দেখার বিরোধিতা করতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে বিরোধীরা এই ধরনের ঘটনাকে বারবার তুলে ধরে, কারণ নির্বাচনী রাজনীতিতে একটি বিচ্ছিন্ন নেতার মন্তব্য কখনো কখনো গোটা দলের বিরুদ্ধে প্রচারের অস্ত্র হয়ে যায়। সানাউল্লাহ খানের ঘটনাও সেই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এখন বিরোধীরা প্রশ্ন তুলবে, এই ধরনের ভাষা কি কোনো রাজনৈতিক দলের কর্মীর জন্য গ্রহণযোগ্য? একজন রাজনৈতিক নেতা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে যা খুশি লিখতে পারেন, আর যদি লেখেন তাহলে তার দল কি তার দায় নেবে? আবার অন্যদিকে পাল্টা প্রশ্ন উঠবে, রাজনৈতিক বক্তব্যের জন্য কি গ্রেপ্তার করা উচিত, নাকি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দেখা উচিত? এই দুই প্রশ্নের উত্তরই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় মনে রাখতে হবে, এই বিতর্ক শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়, এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীলতার প্রশ্ন। রাজনৈতিক নেতাদের প্রত্যেকটি পোস্ট এবং রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা হয়, কারণ তাদের ব্যক্তিগত পরিচয় আর রাজনৈতিক পরিচয় আলাদা করে দেখা সবসময় সম্ভব হয় না। বিশেষ করে কোনো নেতা যদি প্রকাশ্যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার ব্যক্তিগত পোস্টও দলের রাজনৈতিক অবস্থানের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ শিবলিঙ্গকে নিয়ে এই বিতর্ক ফিরিয়ে নিয়ে যায় পুরনো একটি ঘটনায়। সেই ঘটনাটির কেন্দ্রে ছিলেন সায়নী ঘোষ। সায়নী ঘোষ, যাকে আজ আমরা রাজনীতির ময়দানে সক্রিয় তৃণমূল নেত্রী, বর্তমানে এনসিপিআই নেত্রী মার্জার হওয়ার পর সেই এনসিপিআই এর সাংসদ হিসেবে দেখছি। কিন্তু একটা সময় ছিল যখন তিনি মূলত অভিনেত্রী, আর সেই সময় 2015 সালে সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গকে নিয়ে একটি গ্রাফিক পোস্ট করা হয়েছিল। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে শিবলিঙ্গের সঙ্গে একটি কন্ডোম দেখানো হয়েছে। গ্রাফিটিতে এইডস সচেতনতার প্রচারের সঙ্গে যুক্ত বুলাদি চরিত্রের উল্লেখ ছিল এবং লেখা ছিল বুলাদির শিবরাত্রি। সেই পোস্টের সঙ্গে সায়নী ঘোষের অ্যাকাউন্ট থেকে একটি ক্যাপশনও দেওয়া হয়েছিল বলে বিতর্ক তৈরি হয়। তো স্বাভাবিকভাবে এই নিয়ে তো আলোচনা শুরু হয়েছে, এই নিয়ে চর্চাও শুরু হয়েছে, এবং
এই সানাউল্লাহ খান, দেখতেই পাচ্ছেন পোস্টটি, সানাউল্লাহ খান যে পোস্টটি করেছেন সেটি যে কুরুচিপূর্ণ ধর্মীয় ভাবাবেগে আঘাত, সেটা অন্তত একেবারে স্পষ্ট। আপনাদের মতামত কি এক্ষেত্রে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।